রুশি, আমি জানি অনেক অন্যায় করেছি তোমার সাথে, তোমার প্রাপ্য অধিকার তোমাকে দিতে পারছি না। আমি নিজেও এটা মানি যে আমি তোমার সাথে থাকতে চাই, আমাদের বেবিকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই। আবার আমি চন্দ্রাকে করা ওয়াদাও ভুলতে পারবো না। তাহলে আমার এই লোকটির মাঝে কোনো পার্থক্য থাকবে না। আমি তাকে যতটা এখন ঘৃণা করি তার থেকে বেশি নিজেকে ঘৃণা করব। রুশি কিছু বলল না, কিছু বলার ভাষা নেই। এই পরিস্থিতিতে একটা মানুষের কি বা বলার থাকতে পারে? বিষয়টা খুবই জটিল। সায়ানের মেন্টাল প্রেশারের পরিমাণ বুঝতে পারছে, তবে হুট করে ওয়াদা করার পূর্বে ভাবা উচিত সে সেই ওয়াদা রাখতে পারবে কিনা, যেখানে ওয়াদা শব্দটি এত গুরুত্বপূর্ণ তার কাছে। রুশি কিছু একটা ভেবে হঠাৎ করে প্রশ্ন করলো, আচ্ছা, আপনি কাকে ভালোবাসেন? আপনার ছোট পরীকে নাকি চন্দ্রিকাকে? সায়ান হকচকিয়ে গেল কিছুটা, তারপর সামনে গিয়ে বলল, দুজন তো একই মানুষ, তাহলে যাকেই বাসি না কেন একই তো হলো, তাই না? না, এক না। ধরুন চন্দ্রিকা আর পরী একই ব্যক্তি না হলো, তাহলে যদি আপনাকে যে কোনো একজনকে চুজ করতে হতো, তাহলে কাকে চুজ করতেন? সায়ান রুশির প্রশ্ন ঠিক বুঝে উঠতে পারল না, তবুও কিছুটা ভেবে বলল, চন্দ্রিকা আমার সেই ছোট্ট পরী বলে সে আমার সাথে আছে, আর আমি পরীর কাছে ওয়াদাবদ্ধ। আই ও মাই লাইফ টু হার। তার মানে বাই এনি চান্স, ধরুন যদি চন্দ্রিকা আপনার ছোট পরী না হয়, আর আপনাকে যদি একজনকে চুজ করতে হয়, তাহলে পরীকেই করতেন, তাই না? সায়ান হ্যাঁ বোধক মাথা নাড়ল। চন্দ্রিকা ওর ছোট্ট পরী, তাই তো চন্দ্রিকা ওর সাথে আছে। তার মানে আপনি ছোট্ট পরীকে ভালোবাসেন, আর চন্দ্রিকা পরী বলে তাকে ভালোবাসেন। যদি চন্দ্রিকা পরী না হতো, তাহলে কি ওকে ভালোবাসতেন না? ধরুন হঠাৎ একদিন পরী অন্য কারোর হলো, তাহলে চন্দ্রিকাকে কি করবেন? সায়ান চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে বলল, বলেছি তো, চন্দ্রিকা আমার ছোট্ট পরী বলেই আমার সাথে আছে। আর যদি না হতো, তবে আপনার সাথে থাকতো না? সায়ানের চোখের দিকে তাকিয়ে রুশি থেমে গেল। রুশি একটু বেশি জিজ্ঞেস করে ফেললো। আসলে ওর খুব কৌতূহল যাচ্ছিল সায়ানের কাছে পুরো কাহিনী শুনে। নিজেকে কেমন জানি এসিপি প্রাতিউমান মনে হচ্ছে। মনের ভেতর কেউ যেন বলছিল, কুছ তো গড়বড় হে দায়া থুড়ি রুশি। তাই তো রহস্য উদ্ঘাটনে লেগে পড়লো যে সায়ান আসলে কাকে ভালোবাসে, ছোট্ট পরী না চন্দ্রিকা। সায়ান যখন বলল যে চন্দ্রিকা ছোট্ট পরী বলে তার কাছে, তখন মনে হলো চন্দ্রিকা ছোট্ট পরী না হলেও পারত। জেলাসি কিনা জানে না, তবে আজকাল চন্দ্রিকাকে ওর ভালো লাগে না। যেখানে নিজেকে তৃতীয় ব্যক্তি মনে হতো, চন্দ্রিকাকে তো মনে হচ্ছে এখন। মনে হচ্ছে চন্দ্রিকা ওর জীবনে না থাকলেই পারতো। হয়তো সায়ানও আর ওদের অনাগত বেবির একটা ছোট্ট সংসার হতো। কিন্তু পরক্ষণে নিজেকে নিজে সামলে দেয়, এই ভেবে যে যা ওর নয় তা ওর নয়, আর যা ওর তা ওরই থাকবে। এটুকুও বলতে পারে যে সায়ান চন্দ্রিকাকে ভালোবাসে না, বরং সে কৃতজ্ঞ তার ছোট্ট পরীর প্রতি। রুশি সায়ানের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসলো, তারপর বলল, আই এম জাস্ট আস্কিং, ডোন্ট মাইন্ড। আপনি এখানে থাকেন, আমি কাউকে বলছি আপনার কফি দিয়ে যেতে। সায়ান দীর্ঘশ্বাস ফেলল। রুশিকে কথাগুলো বলতে পেরে নিজেকে খুব হালকা লাগছে। ও আর কথা বাড়াতে চায় না, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে যা হবার তাই হবে। আচ্ছা, খুব বেশি কি ক্ষতি হতো যদি রুশি ছোট্ট পরী হতো? তাহলে হয়তো ওকে চুজ করতে হতো না। নিজের ভাবনায় নিজে যেন অবাক হলো, কি ভাবছে এসব? রুশি সায়ানের দিকে তাকিয়ে দেখে ও কিছু ভাবছে, তাই ও পটাপট বলে দিল, আরে এটা তেমন কিছু না, মনে করেন আমি কিছু জিজ্ঞেসই করিনি আপনাকে। আর আপনার বাবা যা করেছে তা আমি আপনাকে ভুলতে বলছি না, এসব ভোলার কথাও না। তবে একজন মৃত মানুষের জন্য ঘৃণা পুষে রেখে কি লাভ বলেন? তার থেকেই ভালো আপনি সেই ঘটনা ভুলে যান, অথবা তাকেই ভুলে যান। এতে না আপনি কষ্ট পাচ্ছেন, আর আপনার মন খারাপের কারণেই আশেপাশের মানুষের মন খারাপ হচ্ছে। আপনি শুধুমাত্র একজনের জন্য বাকি সবাইকে শাস্তি দিয়েছেন আর দিয়ে যাচ্ছেন। এ বাড়িতে আসার পর শুনেছি আপনি খুব চঞ্চল আর হাসি খুশি ছিলেন, কিন্তু হঠাৎই আপনি গম্ভীর হয়ে গেছেন। আর এই প্রভাবটা কিন্তু আপনার আশেপাশের সবার উপরে পড়েছে। এখানে থাকা সবাই আগে আপনাকে ভালোবাসতো, এখনো বাসে, তবে তার সাথে ভয় পায় আপনাকে, কারণ আপনি এখন কঠোর। আর কেউ আপনাকে ভয় পাক, এটা নিশ্চয়ই আপনার কাম্য নয়। রুশি সায়ানের দিকে তাকালো খুব মনোযোগ সহকারে। সায়ান ওর কথার কোনো জবাব দেয়নি, তাই ওর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবার বলা শুরু করলো, যারা আছে আশেপাশে তাদের বেঁচে থাকতেই কদর করতে শিখুন। একসময় হারিয়ে গেলেও হাজার চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারবেন না। আমি জানি আপনার পরিবারের বিষয়ে নাক গলানোর অধিকার আমার নেই, তবুও একজন মানুষ হিসেবে বলছি, আপনার মা আপনাকে ভালোবাসে। পৃথিবীর সকল মা যেভাবে ভালোবাসে ঠিক সেরকমই। কোনো মা তার সন্তানের খারাপ চায় না,
সে যদি কোনো ভুল করেও থাকে তবে সে ঘৃণার যোগ্য নয় নিশ্চয়ই। সায়ান এবার রুশির দিকে তাকালো আর থমথমে গলায় বলল, আমি তাকে ঘৃণা করি না, আর কখনো করা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই ভালোবাসেন, তবে তার উপর রেগে আছে। আচ্ছা, এই রাগ কতদিন পুষিয়ে রাখবেন? মানুষের হায়াত মৌত সব আল্লাহর কাছে। হঠাৎ একদিন যদি হারিয়ে যায়, নিজেকে ক্ষমা করতে পারবেন? পারবেন এই বোঝা নিয়ে সারা জীবন থাকতে যে আপনি তাকে শেষবারের মতো বলতে পারেননি, মা তোমাকে আমি ঘৃণা করি না, বরং ভালোবাসি, বড্ড ভালোবাসি। ভালোবাসার মানুষ বেঁচে থাকতেই তার কদর করতে শিখুন। বেশি কিছু না, তার সাথে আগের মতো কথা বললেই সব ঠিক হয়ে যাবে। সে আপনার অপেক্ষায় আছে অনেক দিন ধরে যে তার ছেলে তাকে মা বলে ডাকবে, আগের মতো কোলে মাথা রেখে কথা বলবে। তার সেই অপেক্ষার পরিমাণ আর দীর্ঘ করবেন না। বর্তমান নিয়ে বাঁচতে শিখুন। অতীত নিয়ে পড়ে থাকলে না নিজে সুখে থাকবেন আর না অন্য কেউ। এনিওয়ে, বাকিটা আপনার ইচ্ছা। আমার বলার ছিল, বলেছি। রুশি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সায়ান এখনো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ও জানে না ওর কথা কতটুকু কাজে দিয়েছে, তবে ও চায় ও সব ঠিক হয়ে যাক তাদের মাঝে। কারণ বাবা মা ছাড়া একজন সন্তান কতটা অসহায় তা ওর থেকে ভালো করে কে জানে। ও চায় না সায়ানের সেটা থেকেও এই একই দহনে পুরুক। রুশি বারান্দা থেকে বেরিয়ে এলো, তারপর স্বাভাবিক গলায় বলল, আপনি কফি খাবেন? আমি কাউকে বলে পাঠিয়ে দিচ্ছি। রুশি আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। এখন ওর নিজের স্পেস দরকার, কিছুক্ষণ একা থাকতে চায়। আজ মনটা বড্ড খারাপ, কোনো এক অজানা কারণে। খুব ইচ্ছে করছে কারো কাঁধে মাথা রেখে দুঃখ বিলাস করতে, কিন্তু সেই মানুষটি কই। বাগানের খোলা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমাকে কি আজও মনে রেখেছো তুমি, নাকি সময় স্রোতে ভুলে গেছো? আমি কিন্তু তোমায় ভুলিনি, এক মুহূর্তের জন্য না। স্মৃতি যতই ঝাপসা থাকুক না কেন। ইনান প্রায় আধা ঘন্টা ধরে ধানমন্ডি লেকের পাড়ে বেঞ্চে বসে আছে। কতক্ষণ পর পর ঘড়ি দেখছে আর লেকের পানির উথাল পাতাল দেখছে। লেকের জলগুলো সূর্যের আলোয় ঝলঝল করছে আর হালকা ঢেউয়ের তালে তালে এপাশ থেকে ওপাশে যাচ্ছে, ঠিক ওর জীবনের মতো। কোথা থেকে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। এই কয়দিন ও একবারের জন্য রুশির সম্মুখীন হয়নি। আর যাই হোক, ভালোবাসার মানুষের চোখে ঘৃণাও কখনোই সহ্য করতে পারবে না। রুশি নিজেও চায় ইনানোর সামনে না যাক, আর ও চায় রুশি ভালো থাকুক, সব মিলিয়ে সুখে থাকুক। ও নিজে থেকে যদি সায়ানের সাথে থাকতে চায় তবে থাকুক, ও তাদের বিরক্ত করবে না, আর না তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে থাকবে। কিন্তু কোনো একদিন যদি সায়ান ওকে আগলে রাখতে না পারে, তবে রুশি না চাইলেও ও রুশিকে নিজের কাছে নিয়ে আসবে। ইনানের ভাবনার মাঝে কেউ একজন এসে ওর পাশে বসলো। ইনান পাশের মানুষটির দিকে শান্ত দৃষ্টিতে তাকালো, কিন্তু সামনের মানুষটির চোখ অনুভূতি শূন্য। তার দৃষ্টি দেখে বুঝার উপায় নেই তার মনে বা মস্তিষ্কে কি চলছে। ইনানের দৃষ্টি তার উপর থাকলেও সে মানুষটি লেকের জলের দিকে তাকিয়ে আছে। ইনান মৃদু কণ্ঠে বলল, দেখেছিলে? সামু সে পানির দিকে তাকিয়ে বলল, বসিয়ে রাখার জন্য সরি। বেশি সময় নেব না, শুধু একটা কথা জানতে এসেছি। এই বিয়েটা তোমার করতে হবে না ইনান ভাই। ইনান সামুর দিকে অবাক চোখে তাকালো। এই বিয়েটা করার জন্য সামু কতই না পাগলামি করেছে, অথচ আজ বলছে যে সে বিয়ে করবে না। সামুর এই 1 মাসের ব্যবহারে খুব অবাক হয়েছে ইনান। আগে প্রতিনিয়ত সামু তার খোঁজ নিত, সময়ে অসময়ে ফোন দিত, কিন্তু 1 মাস তা করেনি। ফোন দিলেও শুধু শরীর কেমন আছে এতটুকু বলেই রেখে দিত। কণ্ঠস্বর কেমন যেন থাকতো। ইনান কয়েকটা কথা বেশি বলতে চাইলে বাহানা দিয়ে রেখে দিত। আজ সামুকে দেখেও যেন চিনতেই পারছে না, আগের থেকে অনেক শুকিয়ে গেছে। সুন্দর সেই চোখ জোড়ার নিচে কালি পড়েছে, মুখটা মলিন হয়ে আছে। ইনানের মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। সামুর প্রতি ছোট থেকেই ওর বড্ড মায়া কাজ করে, তবে সেটা অন্য কিছু হিসেবে না। সামুর কষ্টে তাই ওরও বুক পুড়ে। বড্ড অন্যায় হয়ে যাচ্ছে মেয়েটার উপর। ও জানে না কি বলবে, কি বলা উচিত এই মুহূর্তে। ইনানে চুপ করে থাকা দেখে সামু নিজেই বলল, হঠাৎ এমন সিদ্ধান্ত নিলে? ইনান সামুর থেকে দৃষ্টি সরিয়ে নিল। ওই চোখে তাকিয়ে থাকার সাধ্য ওর নেই। সামুর সেই দৃষ্টি ওকে বড্ড কষ্ট দিচ্ছে। ঠিক সামু এই মুহূর্তে কতটা অসহায় তা ওর থেকে ভালো কে বুঝবে। সামুর একই অবস্থানে এই মুহূর্তে ও তো আছে। ও নিজেই তো কাউকে ভালোবেসে নিঃশেষ হয়ে আছে। সে কাছের থেকেও তাকে কখনো পাবে না। এই একতরফা ভালোবাসায় কত কষ্ট তা ওর থেকে ভালো কে বুঝবে। এতগুলো বছরের প্রেম এক মুহূর্তে ভোলা তো সম্ভব নয়। সামুর কষ্ট আর ওর কষ্ট একই, তবে কার গভীরতা কতটুকু ওর জানা নেই। সামু চাইলেই কাঁদতে পারবে, কিন্তু ও তা করতে পারবে না, কারণ ও ছেলে মানুষ, আর ছেলেদের তো কাঁদতে নেই। ইনান লেকের দিকে তাকিয়ে বলল, তুমি সবটা জানতে?
জবাব দিল না সামু। স্মৃতির পাতায় ডুব দিল সেই দিনের ঘটনায়। সেদিন ইনান বিদায় নিয়ে বের হলেও ওই ইনানের জন্য তৈরি করা খাবারের বক্স নিয়ে তার পেছনে ছুটল। ডাক দিতে গিয়েও দিল না। যখন দেখলো ইনান গেটের দিকে না যেয়ে বাগানের দিকে গেল, তাই ও কিছু না বলে তার পিছু নিল। বাগানের একপাশের মোটা আম গাছটার আড়ালে দাঁড়িয়ে পড়লো আর সবকিছু স্পষ্ট শুনতে পেল। ইনান রুশিকে ভালোবাসে, তাও অনেক বছর ধরে। প্রথমে রুশির উপর বড্ড রাগ উঠেছিল। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। একজন ওর হবু স্বামী, আরেকজন ওর ভাবি। কি করে পারলো ওর সাথে এমন করতে? পরে বুঝতে পারলো রুশির কোনো দোষ নেই, আর হয়তো ইনানেরও নেই। যেহেতু রুশি ইনানকে তার জীবনে চায় না, তাই সবটা চেপে গেল। ভেবেছিল একবার বিয়ে হয়ে সব ঠিক হয়ে যাবে। ওই যে তার ভালোবাসা পাওয়ার বড্ড লোভ। কিন্তু আজ ভাবিকে ডাকতে গিয়ে তাদের কথা শুনে বুঝতে পারলো বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যায় না। ও মরিচিকার পেছনে দৌড়াচ্ছে, যেটা আসলে তার হবার নয়। তাই সিদ্ধান্ত নিয়েছে ইনানকে মুক্ত করে দিবে। একটা সম্পর্কে একজনকে বাধ্য করে কি লাভ? এতে কষ্ট আরো বাড়বে। যেটা তার ছিল না সেটা তার কখনো হবে না। তাই উপর মিথ্যে মায়া বাড়িয়ে কি লাভ? সামু নিচের দিকে তাকিয়ে বলল, জানো, এতদিন মনে হতো আমি ভালোবেসে ভুল করেছি, কিন্তু এখন মনে হয় ভালোবাসায় কোনো ভুল নেই, কিন্তু আমি ভুল মানুষকে ভালোবেসে ভুল করেছি। তুমি তো আমার কখনো ছিলেই না, তাহলে তোমাকে আমি কি করে পেতে পারি বলো? সামু উঠে দাঁড়ালো আর এক মুহূর্ত থাকবে না এখানে। কিন্তু কিছু দূর যেতেই থেমে গেল। তাকে আরেকটু দেখার লোভ সামলাতে পারলো না, ছুটে চলে এলো তার কাছে। তারপর ধরা গলায় বলল, আমাকে আজকের দিনটা দিবে ইনান ভাই? প্রমিস করছি কাল থেকে আর বিরক্ত করব না তোমায়। আজকেই আমার সকল ইচ্ছে পূরণ করে নেব, যা তোমার সাথে পূরণ করতে চেয়েছিলাম। কাল থেকে তো। সামু চুপ হয়ে গেল। আর একটু কথা বললে কান্না চেপে রাখতে পারবে না ও। গলায় সব কথা জড়িয়ে গেল যেন। ইনান সেই টলমলো চোখের দিকে তাকিয়ে আছে। শ্যামুর মাঝে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে। ভালোবাসা ঠিক এতটাই অসহায় হয়। সকল কিছুর ঊর্ধ্বে গিয়েই যে কোনো একটা মানুষকে চায়, খুব করে চায়। ইনানের জবাব না পেয়ে সামু হাঁটা ধরলো, কিন্তু কেউ হাত চেপে ধরতেই থমকে গেল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। ইনান সামুর হাত ধরে হেঁটে যাচ্ছে, আর সামু ইনানের দিকে তাকিয়ে আছে। আর কোনোদিন হয়তো এভাবে দেখা হবে না তাকে, আর না তার কাছে ভালোবাসার আবদার করা হবে। সামু মনে মনে আওড়াতে থাকলো, আমি আর তোমার সামনে আসবো না। আমাকে তোমায় ভুলতে হবে ইনান ভাই, তোমার জন্য হলেও তোমায় ভুলতে হবে। তবে মনে রেখো, তুমি আর আমার কৈশোর জীবনের প্রেম, তাই তোমায় চাইলেও ভুলতে পারবো না, কিন্তু ভুলার অভিনয় তো করতে পারবো। প্রেমে পড়ে মানুষ কত কি করে, আমি না হয় অভিনয়ে পারদর্শী হলাম। রুশি আজ প্রায় 1 মাস পর খানবাড়ির বাইরে পা রাখলো। এতদিন শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আর বের হয়নি। বাড়িতে এতদিন নিজেকে কেমন যেন ভারী ভারী লাগতো। কোনো কাজ ছাড়া সারাদিন শুয়ে বসে থাকা বড় কষ্টকর। তাছাড়া ছোট থেকে ওর কাজ করার অভ্যাস, তবে রান্না করাটা খুব একটা করা হয়নি। পালক মায়ের চাপে মাঝে মধ্যে করলেও বেশ ভয়ই থাকতো, কারণ ও আগুনকে ভয় পায় মারাত্মক। রুশি রিক্সা নিয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হলো। খোলা বাতাসে প্রাণ খুলে যেন নিঃশ্বাস নিতে পারছে। রুশি সাবধানে বসে আশেপাশের প্রকৃতি দেখতে লাগলো। শীতে ঢাকা শহরের চিত্রই যেন আলাদা। সবাই শীতের চাদর কিংবা জ্যাকেটে নিজেদের মুড়িয়ে রেখেছে। ছোট ছোট বাচ্চারা বাবা মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছে। আর কয়েক বছর পর ওর বাচ্চাও এভাবে ওর হাত ধরে স্কুলে যাবে। রুশি একটা বাচ্চার দিকে তাকিয়ে আছে। স্কুল ড্রেস পরা বাচ্চাটি বাবার কাঁধে করে রাস্তা পার হচ্ছে, আর পাশে মা ব্যাগ নিয়ে তাদের সাথে সমান তালে হেঁটে যাচ্ছে। রুশির রিক্সা ক্রস করে চলে গেলেও ফাঁকা দিয়ে ও তাকিয়ে রইল সেদিকে। এই বাচ্চাটি একটা সম্পূর্ণ পরিবার পেয়েছে, যেখানে বাবা অফিস থেকে এসে হয়তো বাচ্চাটির সাথে খেলবে, আর মায়ের সাথে রোজ সন্ধ্যায় বাচ্চাটি পড়তে বসবে। কিন্তু ওর বেবি, সে তো এরকম সম্পূর্ণ পরিবার পাবে না, কারণ 3 বছর পর তো রুশিকে এইসব ছেড়ে চলে যেতে হবে। রুশি এতদিন এটা ভেবেছে ও চলে যাবে অনেক দূরে এসব ছেড়ে, কিন্তু এখনো ছেড়ে যেতে চায় না। বারবার মনে এইসব কিছু তো ওর, তাহলে কেন সরে যাবে? ওর মা, ওর বোন, ওর পরিবার আর ওর সবকিছু ওর হলেও স্বামী ওর নয়, সে অন্য কারো হবু স্বামী। তাকে নিয়ে ভাবাই হয়তো পাপ। কোনো সম্পর্ক তো কাগজের টুকরো দিয়ে মাপা যায় না। সবচেয়ে বড় সম্পর্ক গড়ে ওঠে আত্মার মিলনের মাধ্যমে। আর রুশি তো সায়ানের মনের কোণে এক কোণা জুড়েও নেই। রুশি এসব কথা ভাবতেই সামনের দিকে তাকালো। ওর কাছাকাছি বয়সের একটা মেয়ে ব্যাগ কাঁধে হেঁটে যাচ্ছে। রুশি দ্রুত রিক্সা থামিয়ে সেটা থেকে নেমে পড়ল। তারপর ওই মেয়েটির হাত ধরে ফেললো আর টেনে কর্নারে নিয়ে গেল। ওকে দেখে মেয়েটি বড্ড বিরক্ত, তা দেখেই বোঝা যাচ্ছে। রুশি আর কথা বাড়ালো না,
চোখ মুখ শক্ত করে রাগী কণ্ঠে বলল, কেন করলি আমার সাথে এমন? তুই তো বেস্ট ফ্রেন্ড ছিলি, তাই না? কি করে পারলি এমন করতে? আমাকে তুই একটা অপরিচিত ছেলের ঘরে অনায়াসে রেখে আসলি। রুশি হাতজারা দিয়ে ফেলে দিল। মেয়েটি তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, তুই আমার ফ্রেন্ড কখনোই ছিলি না, বরং তোকে দেখে আমার হিংসে হতো। কলেজে একেতে তুই টপ ছিলি, তারপরে সব ছেলেরা তোর পেছনে পড়ে থাকতো। আমি তোর থেকে বেশি স্মার্ট আর সুন্দরী হয়েও আমি তোর কারণে ছেলেদের কাছে পাত্তা পাইনি। ছেলেরা তোকে লেখা লাভ লেটার আমাকে দিয়ে যেত, তাই তোকে শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। আর তাছাড়া তুই ভালো ছাত্রী, তোর হেল্প তো পড়াশোনায় লাগতোই। কলেজ শেষে আমি তো তোকে প্রায় ভুলেই গেছিলাম, কিন্তু একদিন ক্লাবের ছেলেদের কাছে বাজিতে হেরে যাই আর তারা আমাকে বাজে অফার দেয়। ঠিক তখনই মনে পড়লো তোর কথা, আর আমি তোর সাথে যোগাযোগ করি আর সুযোগ বুঝে তোকে সেই ক্লাবে নিয়ে যাই। কিন্তু তোর ভাগ্য ভালো, সেই ছেলেগুলো তোকে অন্য একজনের কাছে ভালো দরে বেচে দিয়েছিল। না হয় ভাব 5-6টা ছেলে একসাথে। কথাটি শেষ করার আগেই রুশি তিথিকে থাপ্পড় মারল খুব জোরে। তারপর আরেকটা থাপ্পড় মারতে গিয়েও সামনে গেল। এরকম জঘন্য মানসিকতার মেয়ের গায়ে আর হাত তুলে নিজের হাত নোংরা করতে চায় না। শুধুমাত্র জেলাসির বশে এই মেয়েটি একটা নারী হয়ে অন্য নারীর পুরো জীবন নষ্ট করে দিল। ওর একটুও বুক কাঁপতো না? রুশির প্রতি কি ওর এক ফোঁটা দয়া হলো না? মানুষের তো অনেকদিন থাকলে কুকুরের প্রতিও মায়া জন্মায়, আর ওর জলজ্যান্ত মানুষের প্রতি দয়া হলো না? এতটা পাষাণ্ড হয় কি করে মানুষ? ও নিজের রাগকে শান্ত করে দাঁতের দাঁত চেপে বলল, তুই এতটা জঘন্য আমি ভাবতেও পারিনি। সামান্য জেলাসির কারণে তুই আমার সবচেয়ে জিনিস, আমার সম্মান তুই কেড়ে নিলি। আমার তো তোর সাথে কথা বলতেও বিবেকে বাজছে। মনে রাখিস, উপরওয়ালা সব দেখছে, তিনি সবকিছুর বিচার করবেন। আমি তার উপর সবকিছু ছেড়ে দিলাম। বলেই রুশি উল্টো দিকে হাঁটা শুরু করলো। তারপর দেখলো রিক্সাওয়ালা মামা এখনো দাঁড়িয়ে আছে। ও সেটাতে উঠে রওনা দিল। ভার্সিটির দিকে নয়, বরং সেই পার্কে, যেখানে ওর মন খারাপ হলেই বসে থাকতো। ও সেখানে গিয়ে ধপ করে বসে পড়ল। চোখের সামনে যেন তিথির সাথে কাটানো সকল স্মৃতিগুলি ভাসছে। ওদের একসাথে চলা, কথা বলা, কাড়াকাড়ি করে ফুচকা খাওয়া, সব মিথ্যে ছিল। সবকিছু অভিনয় ছিল। কি নিখুঁত অভিনয়! অথচ সব সত্যি ভেবেছে ও। কিন্তু সবকিছু একপাক্ষিক ছিল, বরং সবাই ওকে ব্যবহার করেছে। ওর চোখ দুটো লাল হয়ে আছে, কিন্তু কাঁদছে না, বরং রাগে শরীর ফেটে যাচ্ছে। এত বোকা কি করে হলো? ওদের করা অভিনয় বুঝতে পারলো না। রুশি মাথা চেপে বসে আছে, খুব অসহায় লাগছে নিজেকে। পাশে ফোন বেজে যাচ্ছে, কিন্তু তুলছে না। এভাবে কতক্ষণ বসেছিল ওর জানা নেই। হঠাৎ কারো ছোঁয়ায় চমকে উঠল। পাশে তাকিয়ে সায়ানকে দেখে যেন আরো অবাক হয়ে যায়। সায়ান কি করে জানলো ও এখানে, আর তাকে এত টেন্স দেখাচ্ছে কেন? সায়ান রুশির গালে আলতো করে হাত রেখে বলল, তুমি ঠিক আছো? এই সময় এখানে কি করছো? কথাটা শুনতেই রুশির গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। ও জানে না কেন কাঁদলো, কিন্তু এখন কাঁদতে ইচ্ছে করছে বড্ড। রুশির চোখের পানিগুলো সায়ান সযত্নে মুছে দিল আর গালে হাত রেখে বলল, খাচ্ছো কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? রুশি মাথা নাড়ালেও ওর কান্নার বেগ বেড়ে গেল। কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেছে। সায়ান রুশির এই অবস্থা দেখে ওকে নিজের বাহুডোরে নিয়ে গেল, আর রুশি সায়ানের বক্ষে মাথা রেখে হিচকি তোলা কণ্ঠে বলল, ও আমাকে শুধুমাত্র ব্যবহার করেছে। আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমাকে বিক্রি করে দিয়েছে অন্য ছেলেদের কাছে। ওই দিন যদি আপনি ওইখানে না থেকে অন্য ছেলেরা থাকতো। রুশির জড়ানো কণ্ঠে বলা শব্দগুলো শুনে সায়ানের বুক ছ্যাদ করে উঠল। ওই দিন শুধু ও না, বরং রুশিও কারো বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। সায়ান হাত মুঠ করে ফেলেছে। সত্যি এমন ঘটনাও কল্পনাও করতে পারছে না। অথচ রুশি একটা অপরিচিত ছেলের হাতে পড়েছিল সেদিন। এখন যতই ওকে চিনুক না কেন, একসময় ও তো রুশির মনে হায়না থেকে কম ছিল না। ও সত্যি জঘন্য কাজ করেছে, প্রচন্ড জঘন্য কাজ। সায়ান মাথা নিচু করে রুশির মাথায় আলতো হাত বুলাতে থাকে। এই ঘটনার পেছনে যারাই জড়িত তাদের কাউকে ছাড়বে না ও, কাউকে না। রুশির কান্নার বেগ কমে আসলে সায়ান মৃদু সুরে বলে, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। দেখো, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তুমি আর কান্না করো না প্লিজ। সায়ানের কথায় রুশি বাস্তবতায় ফিরে আসলো। আলতো করে সায়ানকে সরিয়ে দিয়ে ঠিক করে বসলো। চোখের পানি মুছে সায়ানের দিকে না তাকিয়ে বলল,
সায়ান হুট করেই দাঁড়িয়ে হাঁটা শুরু করলো। সায়ান সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে, হয়তো একবার হলেও ফিরে তাকাবে, কিন্তু তাকায়নি। নিজের মতো করে চলে গেল গাড়ির দিকে। সায়ান দীর্ঘ নিঃশ্বাস ফেল। রুশি ফোন না ধরাতে ও কতটা চিন্তিত ছিল তা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবে না। তারপর ট্রেকার অন করে বুঝতে পারলো রুশি এখানে আছে। একা একা রুশি বেরিয়েছে, তাও এই অবস্থায়, তার উপর গাড়ি নেই। সত্যি বলতে সায়ান বড্ড ক্ষেপে গিয়েছিল, কিন্তু রুশির অবস্থা দেখে আর কিছু বলেনি। ও নিজেও উঠে দাঁড়ালো। ও কাউকে ছাড়বে না। ও যার জন্য রুশি এত কষ্ট পাচ্ছে, কাউকে না। দুটো মানুষ পাশাপাশি বসে আছে, কিন্তু তাদের মাঝে কোনো কথা নেই। সায়ান কতক্ষণ পর তাকালেও রুশি একবারের জন্য তাকায়নি, যেন পণ নিয়েছে দুনিয়ায় কিয়ামত হয়ে গেলেও পাশের মানুষটির দিকে তাকাবে না, ভুলেও না। কত পাশাপাশি বসে আছে দুজন, অথচ মনের দূরত্ব কত বিশাল। সায়ানের পুরাতন বাড়িতে সায়ান সোফায় বসে আছে, চোখ মুখ শক্ত করে কতক্ষণ পর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।